বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি এবং খাগড়াছড়ি থেকে অপু দত্ত। প্রথমে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ফসলের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? বাড়িঘর, রাস্তার এখনকার কি অবস্থা দেখছেন? ধন্যবাদ জানা। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের এই মৌলভীবাজার তৃতীয় ধাপের বন্যায় মৌলভীবাজারের মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন। বাড়িঘর যেমন ভাঙচুর হয়েছে, এমনকি রাস্তাঘাট অনেকটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। অনেকেই এখন পর্যন্ত বাড়িঘরে ফিরতে পারতেছেন না, কারণ যে বাড়ি ঘর কাদাময় হয়ে আছে এবং অনেকের ঘর ভেঙে গেছে। আপনি যেটি বলছিলেন যে মৌলভীবাজারের ফসলের ক্ষতির বিষয়টি, সেটা যদি জানাই তাহলে হচ্ছে যে মৌলভীবাজারের যে ফসলের ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয়। স্মরণকালের এই বন্যায় মৌলভীবাজারের যে রূপা আমন সেটা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। আমি আছি এখন মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায়। আপনাকে দেখাতে চাচ্ছি যে এই মাতারকাপন এলাকায় যারা আমন রোপণ করেছিলেন, সেই রূপা আমনটা পানি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে একদম জলে পুড়ে গেছে একদম। এখানে আর যে ধান চাষ করা এই মুহূর্তে সম্ভব নয় হবে আমাকে চাষিরা জানিয়েছেন, কারণ এখন রূপা আমনের সময়টা চলে গেছে। বীজতলা তৈরি করে যে রোপণ করবেন সেরকমও স্বপ্ন নেই। আমি কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে প্রায় 44,000 হেক্টর প্লাবিত হয়েছিল আর রূপা আমনের, তার মধ্যে প্রায় 17,000 হেক্টর জায়গা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, যার ক্ষয়ক্ষতি প্রায় 187 কোটি টাকার মতো হবে। এবং আমি কথা বলেছিলাম এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে গ্রামীণ যে সড়ক যেগুলার ক্ষতি হয়েছে প্রায় 70 কিলোমিটারের মতো ক্ষতি হয়ে গেছে এবং প্রায় ছোট বড় 9টি কালভার্ট ভেঙে গেছে, যেগুলা ক্ষয়ক্ষতি প্রায় 155 কোটি টাকার মতো। এই সংখ্যাটা আরো বৃদ্ধি পেতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক যে বন্যার ক্ষতি, সেটা কাটিয়ে ওঠা অনেকটাই দুর্বিষহ হয়ে পড়বে, কারণ আগামী আমন মৌসুমে চাষিরা কোনো ধান পাবে না। ধান যে না পাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে খড় যেটি গরুর খাবার যেটি, সেইটাও অনেকটা দুষ্প্রাপ্য হয়ে যাবে বলে চাষিরা আমাকে জানিয়েছেন। এবং চাষিরা অনেকেই বিভিন্নভাবে লোন করে টাকা কর্য করে এই চাষাবাদ করেছিলেন, এখন সেই ফসলটা নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশাহারা হয়ে যাচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের বন্যার ক্ষয়ক্ষতির যে বিষয়টা, দিন যতই যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। এবার খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, খাগড়াছড়ির বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? জি না, এখন আমি আসলে যে জায়গাতে আছি এটি মূলত চেঙ্গি নদী। আপনাদের যদি একটু দেখাই, ঠিক এই নদীর আগ্রাসী রূপে মূলত খাগড়াছড়ির সার্বিক বন্যা পরিস্থিতির বিপর্যয় হয়েছে। এখানে আসলে স্বাভাবিক নদীর গতি প্রবাহ থেকে 20 থেকে 25 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এখন দেখছেন আসলে বন্যার পরিস্থিতি একদম স্বাভাবিক, নদীর প্রবাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে নিম্নাঞ্চলের মানুষ, যাদের ঘর বাড়ি কাঁচা আদা পাকা ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তাঘাট কালভার্ট কিন্তু ভেঙে গেছে। আজকে কিন্তু প্রায় 8 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখন এই জায়গাটাতে সরকারিভাবে কাজ কিন্তু শুরু হয়নি। আমরা যতদূর জেনেছি প্রায় 2200 হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কি পরিমাণ সড়ক কিংবা কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বা ভেসে গেছে, এই সংক্রান্ত তথ্য কিন্তু এখন আমরা পাইনি। তবে এখনো পর্যন্ত খাগড়াছড়ি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু পুনর্বাসনের কিন্তু কাজ শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো দীর্ঘ 16-17 বছর পরে যে বন্যা খাগড়াছড়িতে হয়েছে, এই বন্যা কিন্তু পুরো দমে কিন্তু বিপর্যস্ত, কারণ টানা 2 মাসে 4 বারের বন্যার সম্মুখীন হতে হয়েছে এই অঞ্চলের মানুষকে। এবং সবশেষ যে বন্যাটি হয়েছে এটিকে 2007 সালের যে ভয়াবহ বন্যা ছিল সেটিকে আসলে ছাড়িয়ে গেছে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সবকিছু মিলে বলা যেতে পারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি। তো এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।